ভাবুন তো, একটা নতুন ব্রিজ বা ধরুন রাস্তাই তৈরি হচ্ছে, তার প্রতিটা ইট বা প্রতিটা মেশিনের খরচ এগুলো ঠিক করা হয় কিভাবে? মানে একদম পাই টু পাই হিসেব না হলে তো বাজেট পুরো গন্ডগোল হয়ে যাবে। আজ আমরা এই খরচের হিসেবের দুনিয়া একটু ঢুকব, মানে রেট অ্যানালিসিস আর ধরুন ভ্যালুয়েশন, এই দুটো জিনিসের বেসিক আইডিয়াটা নিয়ে কথা বলবো। একদম। আজকের এই আলোচনায় আমরা তাহলে দেখব যে কোনো একটা কাজের ইউনিট কস্ট, মানে ধরুন 1 কিউবিক মিটার কংক্রিটের খরচ, সেটা কিভাবে বের করা হয়, আর জানব যে কোন কোন ফ্যাক্টরের উপর প্রভাব ফেলে। আর হ্যাঁ, ভ্যালুয়েশন বা কোনো সম্পত্তির মূল্য নির্ধারণ করাটা কেন জরুরি সেটাও বোঝার চেষ্টা করব যাতে সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করা যায়। দারুণ। তাহলে প্রথমেই আসি রেট অ্যানালিসিসে। জিনিসটা ঠিক কি, আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই। দেখুন, খুব সহজ করে বললে রেট অ্যানালিসিস হল কোনো একটা নির্মাণ কাজের প্রতি ইউনিটের খরচ বের করার একটা পদ্ধতি। ধরুন, 1 স্কোয়ার মিটার প্লাস্টার করতে কত খরচ লাগবে সেটাই বার করা। এর আসল উদ্দেশ্য কিন্তু কয়েকটা। প্রথমত, পুরো প্রজেক্টের একটা এস্টিমেটেড বাজেট তৈরি করা। দ্বিতীয়ত, টেন্ডারে একটা ঠিকঠাক দর মানে কোটেশন দেওয়া। আর তৃতীয়ত, কাজ যখন চলছে তখন খরচের ওপর একটা কন্ট্রোল রাখা। তার মানে বাজেট ঠিক রাখা আর খরচ কন্ট্রোল করা, এই দুটোর জন্যেই রেট অ্যানালিসিস মাস্ট। একদম ঠিক ধরেছেন। বাজেট তৈরি, টেন্ডারের দর ঠিক করা আর খরচ কন্ট্রোল, এগুলোই প্রধান কাজ। বলতে গেলে রেট অ্যানালিসিসের মূল উদ্দেশ্য কি, এটাই উত্তর। বেশ, এবার একটু জানতে চাই, এই যে রেট ঠিক করা হয়, এর মধ্যে কি কি উপাদান থাকে? মানে খরচের ভাগগুলো কি কি? মূলত কয়েকটা প্রধান ভাগ আছে। দেখুন, প্রথম হল উপকরণ বা ম্যাটেরিয়ালস, মানে সিমেন্ট, বালি, পাথরকুচি, ইট, এইসব আর কি। এদের শুধু দামটা দেখলেই হবে না, কোয়ালিটি বা গুণমানও খুব জরুরি। যেমন ধরুন, পর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট বা পিপিসি যদি ব্যবহার করা হয়, তার কিউরিংয়ের দিকে কিন্তু স্পেশাল নজর দিতে হয়, কারণ ওটা ধীরে ধীরে স্ট্রেংথ গেইন করে। আর ব্যবহারের আগে ওই অ্যাকসেপ্টেন্স টেস্টগুলো, মানে গুণমান পরীক্ষা, ওগুলো মাস্ট। আচ্ছা, যেমন ধরুন ইটের স্ট্রেংথ টেস্ট করা বা সিমেন্ট কত তাড়াতাড়ি জমছে, মানে সেটিং টাইম দেখা, তাই তো? ঠিক তাই। উপকরণ তো গেল, এবার লোক লাগবে তো কাজ করতে, মানে লেবার বা শ্রমিক। হ্যাঁ, শ্রমিক তো লাগবেই। একদম। বিভিন্ন টাইপের লেবার হয়, স্কিলড, আনস্কিলড। তাদের ডেলি ওয়েজ বা দৈনিক মজুরি কত, আর নির্দিষ্ট সময়ে তারা কতটা কাজ করতে পারবে, যেটাকে আমরা বলি টাস্ক ওয়ার্ক, এই সব কিছুর কিন্তু ডিটেইলড হিসেব রাখতে হয়। হুম। আর বড় কাজে তো অনেক যন্ত্রপাতিও লাগে, মানে ইকুইপমেন্ট, সেগুলোর খরচ, সেটা কিভাবে ধরা হয়? হ্যাঁ, ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি একটা বেশ বড় খরচের জায়গা। সেগুলোর ভাড়া বা হায়ার চার্জ হিসেব করতে হয়। এর মধ্যে আবার দুটো পার্ট থাকে। একটা হলো ওনারশিপ চার্জ, মানে মালিকানার খরচ, যার মধ্যে ধরুন যন্ত্রের ডিপ্রিসিয়েশন, মানে সময়ের সাথে দাম কমা, আর স্যালভেজ ভ্যালু, মানে ব্যবহার শেষে বেচলে কত পাওয়া যেতে পারে সেটা ধরা থাকে। ও আচ্ছা, ডেপ্রিসিয়েশন আর স্যালভেজ ভ্যালু। হ্যাঁ, আর অন্যটা হলো অপারেশনাল চার্জ বা পরিচালনার খরচ, যেমন ধরুন তেল, মোবিল, রিপেয়ারিং, এইসব। আচ্ছা। আর মালপত্র যে কাজের জায়গায় নিয়ে আসা হয়, মানে ট্রান্সপোর্টেশন। সেটাও ধরতে হবে অবশ্যই। মালপত্র কতটা দূর থেকে আনতে হচ্ছে, মানে লিড, আর দরকার হলে কতটা উঁচুতে তুলতে হচ্ছে, মানে লিফট, তার উপর নির্ভর করে ট্রান্সপোর্টেশন কস্ট ঠিক হয়। ভাবুন না, 1 তলা থেকে 5 তলায় ইট তোলা, লিফট, আর মাঠের এক কোণা থেকে অন্য কোণায় নিয়ে যাওয়া, খরচ কি এক হবে? হবে না। এর প্রভাব কিন্তু খরচের ওপর বেশ ভালোই পড়ে। তা তো পড়তেই পারে। এর বাইরেও তো কিছু ইনডাইরেক্ট খরচ থাকে, তাই না? মানে যেগুলো সরাসরি কাজের সাথে যুক্ত নয়। হ্যাঁ, থাকে তো। সেগুলোকে আমরা বলি ওভারহেড চার্জ। এগুলো হয়তো সরাসরি কোনো একটা আইটেমের অংশ না, কিন্তু পুরো প্রজেক্টটা চালানোর জন্য দরকারি। যেমন ধরুন অফিসের খরচ, সাইট সুপারভাইজারের মাইনে, জলের বিল, এই জাতীয় আর কি। আর একদম শেষে এই টোটাল খরচের ওপর কন্ট্রাক্টরের লাভ বা কন্ট্রাক্টার্স প্রফিট যোগ করতে হয়, কারণ যিনি কাজটা করছেন তিনিও তো লাভের জন্যই করছেন। এটাই বিজনেসের নিয়ম। বুঝেছি। তাহলে খরচের এই সবকটা পার্ট মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা হতে পারে এরকম: মাল উপকরণ, মজুরি, শ্রমিক, মেশিন, যন্ত্রপাতি,
পরিবহন বহন, আনুষঙ্গিক ওভারহেড, মুনাফা লাভ, এইসব মিলেই রেট পাকা। তাহলে যদি বলি রেট অ্যানালিসিসের মূল উপাদানগুলো কি বলবেন? সংক্ষেপে উপকরণ, শ্রমিক, যন্ত্রপাতি, পরিবহন খরচ, ওভারহেড চার্জ আর শেষে কন্ট্রাক্টরের লাভ। এই সব কিছু মিলিয়েই একটা নির্দিষ্ট কাজের প্রতি ইউনিটের খরচ বা রেট ঠিক হয়। মানে কারেন্ট মার্কেট রেট অনুযায়ী সব কিছুর দাম হিসেব করে তার সাথে ওভারহেড আর লাভ যোগ করলেই ফাইনাল রেটটা পাওয়া যায়। খুব পরিষ্কার হলো ব্যাপারটা। বেশ, এবার তাহলে একটু ভ্যালুয়েশন নিয়ে কথা বলা যাক। এটা আসলে কি জিনিস? ভ্যালুয়েশন হলো গিয়ে কোনো প্রপার্টি বা অ্যাসেট, ধরুন জমি, বাড়ি বা কোনো পুরনো মেশিন, এগুলোর বর্তমান আর্থিক মূল্য বা কারেন্ট মার্কেট ভ্যালু নির্ধারণ করার একটা প্রসেস। এটা অনেক কারণেই দরকার হতে পারে, যেমন ধরুন কেনা বেচার সময় বা ট্যাক্স হিসাবের জন্য, কিংবা ব্যাংক থেকে লোন নেবার সময়। তার মানে সোজা কথায় কোনো সম্পত্তির আজকের দিনের দাম কত সেটাই ঠিক করে ভ্যালুয়েশন। এটাই কি এর প্রধান কাজ? একদম তাই, এটাই ভ্যালুয়েশনের প্রধান কাজ, বর্তমান আর্থিক মূল্যটা বের করা। আচ্ছা, এই যে দামটা মানে ভ্যালু, এটা কি বিষয়ের উপর নির্ভর করে? দেখুন, অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন ধরুন সম্পত্তিটা কত পুরনো, মানে তার এজ কত, এখন কি অবস্থায় আছে, মানে মেইনটেনেন্স কন্ডিশন কেমন, বাজারে তার চাহিদা কেমন, মানে মার্কেট ডিম্যান্ড, আর খুব জরুরি হলো তার লোকেশন বা অবস্থান। এগুলোর ওপর ভ্যালুটা খুব নির্ভর করে। আমরা একটু আগে যন্ত্রপাতির খরচের হিসাবে স্যালভেজ ভ্যালু শব্দটা শুনেছিলাম। ভ্যালুয়েশনের ক্ষেত্রেও কি এর মানেটা একই রকম? হ্যাঁ, আইডিয়াটা একই। স্যালভেজ ভ্যালু হলো কোনো অ্যাসেট বা যন্ত্রের ইকোনমিক লাইফ, মানে তার কার্যকারী আয়ু শেষ হওয়ার পর সেটা যদি বিক্রি করা হয় তাহলে আনুমানিক কত দাম পাওয়া যেতে পারে। ধরুন একটা মেশিনের আয়ু শেষ, কিন্তু ভাঙাচোরা অবস্থাতেও সেটা বেচে কিছু টাকা পাওয়া গেল, সেটাই তার স্যালভেজ ভ্যালু। এর কাছাকাছি আরেকটা টার্ম আছে স্ক্র্যাপ ভ্যালু। ওটা সাধারণত আরও কম হয়, যখন জিনিসটা শুধু ভাঙা লোহা বা মালপত্র হিসাবে বিক্রি হয়। এছাড়া মার্কেট ভ্যালু মানে বাজারে চলতে দাম, আর ডিপ্রিসিয়েশন মানে সময়ের সাথে ব্যবহারের ফলে যে দাম কমে যায়, এগুলো ভ্যালুয়েশনে খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। বেশ, তাহলে একটা পুরনো বাড়ি বা মেশিনের দাম যখন ঠিক করা হচ্ছে তখন তার স্যালভেজ ভ্যালু বলতে কি বোঝায় সেটা মাথায় রাখতে হবে। অবশ্যই বয়স, কন্ডিশন, চাহিদা, লোকেশন তো বটেই, তার সাথে স্যালভেজ বা স্ক্র্যাপ ভ্যালুর মতো বিষয়গুলোও কনসিডার করতে হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে রেট অ্যানালিসিস কিভাবে কাজ করে, মানে নির্মাণ কাজের খরচ কিভাবে নির্ধারিত হয়, যার মধ্যে উপকরণ, শ্রমিক, যন্ত্রপাতি, পরিবহন, ওভারহেড চার্জ আর লাভ সব যুক্ত থাকে। আর ভ্যালুয়েশন বা সম্পত্তির মূল্য নির্ধারণ কেন দরকারি সেটাও বুঝলাম। সাথে স্যালভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালুর মতো কিছু টার্মও ক্লিয়ার হলো। একদম ঠিক। দেখুন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে শুধু ভালো ডিজাইন বা কনস্ট্রাকশন জানলেই কিন্তু চলবে না। খরচের সঠিক হিসেব রাখতে পারা আর সম্পত্তির ভ্যালু বুঝতে পারাটাও কিন্তু সমান জরুরি। এই স্কিলগুলোই কিন্তু ভবিষ্যতে একজন সফল প্রজেক্ট ম্যানেজার হতে সাহায্য করবে, দেশের উন্নয়নে একটা ভালো ভূমিকা নিতে সাহায্য করবে। তাই জানার আগ্রহটা আর শেখার এই জার্নিটা, এটা সবসময় চালু রাখতে হবে। জ্ঞান অর্জনের তো শেষ নেই। একদম ঠিক বলেছেন। আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, যদি হঠাৎ করে বাজারে সিমেন্ট বা রডের দাম খুব বেড়ে যায়, কিংবা ধরুন লেবারদের মজুরি পাল্টে যায়, তাহলে একটা চালু কনস্ট্রাকশন প্রজেক্টের রেট অ্যানালিসিস আর বাজেটকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে, এটা নিয়ে আপনারা আরও গভীরে ভাবতে পারেন।